মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি মিথ্যে কথা বলছেন বাংলার মানুষকে বোকা বানানোর জন্য। শুধু তাই নয়, এই রিপোর্ট বলছে, আবার আমি পড়ে শোনাচ্ছি, রিপোর্ট থেকে কোট করছি, লোকাল কাউন্সিলর নেমলি মেহবুব আলম, যার নাম স্থানীয় বাসিন্দারা বারবার বলেছেন, যখন আমি ভিজিটে গেছিলাম প্রায় 5 ঘন্টা আমি সেখানে ছিলাম, এর নাম লোকাল বাসিন্দারা বলেছিল, যাদের বাড়ি ঘর ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল, মন্দির ভেঙে দেওয়া হয়েছিল, তাদেরকে শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়েছিল, মেয়েরা, বাচ্চা মেয়েরা 11-12 পড়ে, কলেজে পড়ে, ইজ্জত বাঁচানোর জন্য বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে গেছিল ঝাড়খণ্ডে, গিয়ে 10 দিন পর ফেরত এসেছিল। মেহবুব আলম কেম উইথ দ্য মিসক্রিয়েন্ট অন 11th April 2025। মেহবুব আলম নিজে তৃণমূল কাউন্সিলর, সেই তৃণমূল কাউন্সিলর গুন্ডাদেরকে নিয়ে এসেছিল এই দাঙ্গা করার জন্য। আজকে আমি তৃণমূল কংগ্রেসের সেই হিন্দু নেতাদেরকে প্রশ্ন করতে চাই, এই জেলা থেকে শুরু করে গোটা রাজ্যের হিন্দু নেতাদেরকে, বলুন আপনাদের কাছে কি সলিউশন আছে? বিরাট তো মিছিল করছেন জগন্নাথ মন্দির নিয়ে, যখন আপনার এই মেহবুব আলমের মতো কাউন্সিলররা যখন দাঙ্গাকারীদেরকে নিয়ে আসবে, আপনার পুলিশ তখন কি করবে? এখানে বলছে পরিষ্কার যে পুলিশ চুপচাপ দাঁড়িয়েছিল। এমএলএ ইজ অলসো প্রেজেন্ট, এমএলএ উপস্থিত ছিল সেখানে। অন ফ্রাইডে হি স দ্য ভ্যান্ডালিজম, এমএলএ উপস্থিত ছিল শুক্রবারে, সে দেখেছে যে ভ্যান্ডালিজম হচ্ছে, অর্থাৎ বাড়ি ঘর ভেঙে দেওয়া হচ্ছে, হিন্দুদের বাড়ি ঘর দোকান লুট করা হচ্ছে, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। রিপোর্ট বলছে, আমরা বলছি না, ওয়েন্ট অ্যাওয়ে, অর্থাৎ চলে গেলেন ওখান থেকে, বাঁচানোর চেষ্টা করলেন না হিন্দুদেরকে। এবং তার সাথে আরো কি কি লেখা আছে, বাট দ্য ভায়োলেন্স কন্টিনিউড অন 12th April 2025 স্যাটারডে। পরিষ্কার বলছে যে বিধায়ক তারা বাঁচানোর চেষ্টা করেন। তাই তৃণমূল কংগ্রেসকে যে সমস্ত হিন্দুরা ভোট দেন তাদের কাছে আমি পরিষ্কার বলছি, আমি পরিষ্কার প্রশ্ন করতে চাই তাদের কাছে, আগামী দিনে যখন আপনার বাড়ি ভাঙা হবে, সেটা বালুরঘাট হোক বা বসিরহাট হোক, তখন কি তৃণমূল কংগ্রেসের পুলিশ বাঁচাতে আসবে, না জগন্নাথ মন্দিরে মিছিল যারা করেছে তারা বাঁচাতে আসবে? এখানে পরিষ্কার বলছে, যদি আমরা একটা দুটো ঘটনা দেখি, ভাদু মন্ডল জানিয়েছেন এই কমিটিকে, যার বাড়িঘর ভাঙা হয়েছিল, শুক্রবার 11 এপ্রিল বিকেল 4:40 নাগাদ তাদের দোকানপাট লুট করে নেওয়া হয়। পরের দিন দুপুরবেলা তাদের বাড়িতে এসে আগুন লাগিয়ে দেওয়া হয়। অর্থাৎ একদিন লুটপাট করা হচ্ছে, পরের দিন আগুন লাগানো হচ্ছে, মাঝখানে কিন্তু পুলিশ প্রায় 24 ঘন্টা চলে গেছে, পুলিশ নেই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই। প্রায় 113টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং তারা পালিয়ে যেতে বাধ্য হয় ওখানে। এবং তার সাথে সাথে তারা বারবার বলেছে, বিধায়ক থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলর, সাংসদ, প্রত্যেকে এর সাথে জড়িত। এবং এটা বলা হচ্ছে যে 113টি বাড়ি ক্ষতিগ্রস্ত, এবং মালদাতে যারা পলায়ন করে, অর্থাৎ যারা মালদাতে বেদবোনা থেকে পালিয়ে গিয়ে মালদাতে বৈষ্ণবনগরে পাল্লালপুরে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হন, সেখানে ফিরিয়ে আনার জন্য তাদেরকে ফটো তোলা হয়, জবরদস্তি করে তাদেরকে নিয়ে আসা হয়, লক্ষাধিক টাকার গহনা, আসবাবপত্র, গৃহপালিত পশু, সমস্ত কিছু লুট করা হয়। এই রিপোর্টে বলছে, হাইকোর্টের তৈরি করা কমিটিতে রিপোর্টে বলছে। এবং বেদবোনাতে যখন সন্ত্রাস চলছে, অর্থাৎ শুক্রবার বিকেল 4টে, শনিবার বিকেল 4টে, 24 ঘন্টা হয়ে গেছে শুক্রবার থেকে শুরু হয়ে, পুলিশকে ফোন করা হয়েছে, পুলিশের কোনো ভূক্ষেপ দেখা যায়নি, পুলিশের কোনো অ্যাক্টিভিটি দেখা যায়নি। অমিত চাঁদ মন্ডল, দেবাশিস ঘোষ, এদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। দেবাশিস ঘোষ জানিয়েছে যে তার বাড়ি যখন ভেঙে ফেলা হয়, সে পালিয়ে যায়, প্রশাসন তাকে চাপ দেয় বাড়ি পরিষ্কার করার জন্য, বাড়ি সারিয়ে দিতে প্রশাসন আসেনি, তাকে চাপ দেওয়া হয় যেন বাড়ি বেশি দিন এই অবস্থায় না থাকে। অর্থাৎ ভাঙচুর হয়েছে সেটা দেখানোও যাবে না, বলাও যাবে না, সাপ্রেশন অফ ফ্যাক্ট। তো অপরাধ, পুলিশ অপরাধ করছে, প্রশাসন অপরাধ করছে, প্রশাসনের বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত হাইকোর্টের নির্দেশে। সাপ্রেশন অফ ফ্যাক্ট করার চেষ্টা করা হচ্ছে। অমিত চাঁদ মন্ডল তিনি জানান যে তাকে তার বাড়ির ভেতরে পরিবার সহ বন্ধ করে তালা লাগিয়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ভাবুন, এরা কথায় কথায় গুজরাট দাঙ্গার কথা মনে পড়ে। গুজরাটে তো তাও দুটো সম্প্রদায় মারামারি করেছিল। এটা দাঙ্গা বলা উচিত না, এটা ওয়ান সাইডেড মার্ডার, এথনিক ক্লিনজিং যেটা বাংলাদেশে হয়, সেটাই মুর্শিদাবাদে হয়েছে। তারপরে তারা বলছে বিএসএফ এসে তাদেরকে রক্ষা করে।
আর মমতা বন্দ্যোপাধ্যায় এই বিএসএফ এর বিরুদ্ধে আঙুল তুলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই বিএসএফ গুলি চালিয়েছে বলে অশান্তি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনের একটাই রাগ, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগটা কেন, যে বিএসএফ এসে এই আমির চাঁদ মন্ডলের মতো অন্যান্য হিন্দুদেরকে কেন বাঁচিয়েছে। দুটো হিন্দু মার্ডার হয়েছে, আরো 10টা হিন্দু পুড়িয়ে মারতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হতেন। এবং ওয়াকাফ আন্দোলনের বিরুদ্ধে ওনার যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে লাফিয়ে লাফিয়ে ভোট দিত। সেটা হয়নি বলে মমতা বন্দ্যোপাধ্যায় অখুশি। গোপাল মন্ডল নামে এক ব্যক্তি এই রিপোর্টে জানিয়েছে যে জানিয়েছেন যে প্রশাসনের তরফে জবরদস্তি করে তাদেরকে সেই যে রিফিউজি ক্যাম্প সেখান থেকে তুলে নিয়ে এসে মাঠে, খোলা মাঠে রেখে দেওয়া হয়। প্রশাসনের একটাই উদ্দেশ্য ছিল যেন তেন প্রকারের বৈষ্ণবনগরের পাল্লালপুর স্কুল, সেই স্কুলটাকে বা সেই স্কুলের যে রিফিউজি ক্যাম্প, সেই রিফিউজি ক্যাম্পটাকে খালি করে দেওয়া। শুধু তাই নয়, দুষ্কৃতীরা বাড়ির আশেপাশে সমস্ত জলের যে কানেকশন, সেই কানেকশনকে বন্ধ করে দেয় যাতে আগুন নেভানো না যায়। প্রশ্ন হচ্ছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের হেল্প ছাড়া এটা মুসলিম গুন্ডা দাঙ্গাকারীরা কিভাবে করলেন? এই প্রশ্নটা প্রশাসনকে উত্তর দিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে। এই যে ঘটনাগুলো আমরা বলছি, তার থেকে পুলিশ স্টেশনের দূরত্ব হচ্ছে 300 থেকে 400 মিটার। আজকে যে তৃণমূল কংগ্রেসের নেতারা যারা লাফিয়ে লাফিয়ে জয় বাংলা জয় বাংলা করে চিৎকার করেন, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে আগামী দিনে বসিরহাট হোক বা মঙ্গলকোট হোক বা শিলিগুড়ি হোক, যখন এইভাবে আক্রমণ হবে, মন্দির ভেঙে ফেলা হবে, সেই সময় তাদের বাঁচাবে কে? রাজ্য পুলিশ কি বাঁচাবে? এবং প্রত্যেক জায়গায় বারবার দেখা যাচ্ছে, সে হাওড়া গ্রামীণ হোক, মুর্শিদাবাদ হোক বা বেলডাঙ্গা হোক, সব জায়গাতে ভাঙচুর, অগ্নিসংযোগ, হিন্দু নারীদের শ্লীলতাহানি, সমস্ত কিছু হচ্ছে পুলিশের সামনে। এবং পুলিশকে সেই সময়টা ল্যাটেন্ট পিরিয়ড, সেই সময় পুলিশকে নির্দেশ দেওয়া আছে, আনঅফিসিয়ালি, অফিসিয়াল নির্দেশ দেওয়া আছে যে তোমরা কিছু করবে না, মুসলিম গুন্ডাদেরকে যা ইচ্ছে তাই করার ব্যবস্থা করবে। এই অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়কে কে দিয়েছে? হিন্দুদেরকে মারার, হিন্দুদেরকে কাটার, হিন্দুদের বাড়িঘর ভাঙার, হিন্দুদের শ্লীলতাহানি করার। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা দায়িত্ব, এটা রেসপন্সিবিলিটি নিতে হবে। আমরা মহামান্য আদালতের কাছে আবেদন করব যে মহামান্য আদালত রেসপন্সিবিলিটি ফিক্স করুন, কার দায়িত্ব ফিক্স করুন। কেন প্রশাসন নড়েনি? বিএসএফ আসার আগে পর্যন্ত রাজ্য প্রশাসন, জেলা পুলিশ কেন ফিল্ডে নামেনি? এর এনকোয়ারি হওয়া দরকার, তদন্ত হওয়া দরকার। কার নির্দেশে নামেনি? কে নির্দেশ দিয়েছিল যে পুলিশকে যে হিন্দুদের বাড়িঘর ভাঙলে চুপচাপ দাঁড়িয়ে থাকো? এই তদন্ত হওয়া দরকার এবং সেই ব্যক্তির আমরা উপযুক্ত শাস্তি দাবি করছি। এবং আগামী দিনে এই রিপোর্টটা আমি প্রত্যেক বাড়ির যারা তৃণমূল করেন, তৃণমূলকে ভোট দেন, সেই সমস্ত হিন্দুদেরকে একবার পড়ে দেখতে বলবো। এটা আপনার ভবিষ্যৎ। আমরা বাচ্চা জন্মালে আগে ঠিকুজি কুষ্টি করতো, সেখানে জাতকের রাশি, আগামী দিনে জাতকের কি হচ্ছে সেটা জানা যেত। এই যে রিপোর্ট, এই রিপোর্টটা একবার পড়ুন। এই রিপোর্টে আপনার পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে যারা তৃণমূলকে ভোট দেন তাদের ভবিষ্যৎ লেখা আছে, তাদের ঠিকুজি গোষ্ঠী লেখা আছে। এটাই আপনাদের সাথে ভবিষ্যতে হতে চলেছে। ধন্যবাদ। তোমাদের প্রশ্ন আছে কিছু? দাদা, হুমায়ুন কবিরের নিশানায় ফিরহাদ হাকিম ও সিদ্দিকুল্লাহ চৌধুরী, বাঙালি মুসলিমদের মধ্যে ফিরহাদ হাকিম এবং সিদ্দিকুল্লাহর গ্রহণযোগ্যতা নাকি দিন দিন কমছে, প্রভাবও কমছে, এটা বলছেন হুমায়ুন কবির, কি বলবেন? দেখুন, এখন এই মুসলিমদের মধ্যে লড়াই চলছে, তৃণমূলের মুসলিম নেতাদের মধ্যে, যে কে আগামী দিনের জিন্না বা সোহরাওয়ার্দী হবে, সেই পদ নিয়ে লড়াই চলছে। সেই লড়াই এখন কখনো ফিরহাদ হাকিম সাহেব তো অ্যাকচুয়ালি হিন্দিভাষী মুসলিম, উনি বাঙালি নন। ফিরহাদ হাকিম বাঙালি নন। ফিরহাদ হাকিমের বাবা ঠাকুরদাইরা গোয়া থেকে এসেছিলেন, তো সরি গোয়া বলছি, গয়া থেকে এসেছিলেন, অর্থাৎ ওনারা হিন্দিভাষী হিন্দিভাষী মুসলিম। তো স্বাভাবিকভাবে যারা মুর্শিদাবাদের মুসলমান আছে তারা হচ্ছে বাংলাভাষী মুসলিম। এদের মধ্যে এখন ক্ষমতার লড়াই, কে সোহরাওয়ার্দী হবে, কে জিন্না হবে, তাই নিয়ে লড়াই চলছে। মুর্শিদাবাদের হিংসার ঘটনায় 26-এ ভোটের প্রভাব থাকবে হুমায়ুন কবির আবারও বলছেন। না, সে তো হিন্দুরা যদি এটা না বুঝতে পারে, আমি যেটা বললাম যে এই রিপোর্ট হচ্ছে হিন্দুদের আগামী দিনের ভবিষ্যৎ।
কুষ্টি, এটা যদি হিন্দুরা না বুঝতে পারে তাহলে আগামী দিনে হিন্দুদের এই অবস্থায় হবে, তো স্বাভাবিকভাবে ভোটের প্রভাব পড়বে। আমার মনে হয় হিন্দু সমাজ এতটা বোকা নয়, বা যারা সমস্ত হিন্দু নেতারা তৃণমূল কংগ্রেস করে সবার তো আর ছেলে মেয়েকে মনে হয় গুজরাট পাঠাতে পারবেন না, বা আইআইটি কানপুর কুণাল ঘোষের মতো পাঠাতে পারবেন না। বা নিজের পক্ষে যে সৌরভ গাঙ্গুলিকে এখন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছেন বিভিন্ন জেলায় জেলায় গিয়ে তৃণমূলের ঝান্ডা না ধরে তৃণমূলের প্রচার করতে, তাদের আমি একটা কথাই বলবো, মাথায় রাখবেন, সৌরভ গাঙ্গুলির মেয়ে কিন্তু লন্ডনে থাকে, ভবিষ্যতে সৌরভ গাঙ্গুলিও লন্ডনে থাকবেন, আপনাকে আমাকে কিন্তু পশ্চিমবঙ্গে থাকতে হবে, সেই জন্য বুঝে নিন ভবিষ্যৎটা। উত্তরবঙ্গের ভোটের দিকে নজর শাসক ও বিরোধীদের। 3 দিনের সফর মুখ্যমন্ত্রী, 29-এ আসতে পারেন প্রধানমন্ত্রী, পাশাপাশি রয়েছে শুভেন্দু অধিকারীর একাধিক কর্মসূচি। উত্তরবঙ্গের ভোট ধর্ম নয়, অনেক বেশি আলোচনায় উন্নয়ন। কি বলবেন এটা নিয়ে? শাসক থেকে বিরোধী সকলেরই চোখ এখন উত্তরবঙ্গের নিয়ে। দেখুন, উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে বিজেপি সবসময়ই সবার আগে কাজ করেছে বা সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল অনেক বড় বড় কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন উত্তরবঙ্গের রেলের জন্য কত বরাদ্দ ছিল, আর আমরা এনজিপি স্টেশনে, শুধু একটা স্টেশনে কত কোটি টাকা বরাদ্দ করেছি। 13,000 কোটি টাকার মতো দেওয়া হয়েছে বাগডোগরা এয়ারপোর্টের এক্সটেনশনের জন্য, যেটা উত্তরবঙ্গের আগামী দিনের প্রাণকেন্দ্র হতে চলেছে, যেহেতু ওখানে এয়ারপোর্টটা আছে। যে পরিমাণ ন্যাশনাল হাইওয়ে, এশিয়ান হাইওয়ে 2 তৈরি হয়েছে, এলিভেটেড রোড, এই বিপুল পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট, এমনকি আমাদের এই প্রান্তিক জেলা, সেই জেলার জন্য 1300 কোটি টাকা স্যাংশন হয়েছিল, ল্যান্ড নিয়ে অ্যাকুইজিশন হওয়ার পরে সেই টাকাটা আবার ফেরত চলে গেল। এই বিপুল পরিমাণ অর্থ এর আগে কোনো সরকারের আমলে, কেন্দ্র সরকারের আমলে, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্বয়ং মন্ত্রী ছিলেন সেই সময় এই ধরনের করেনি, কোনো টাকার অ্যালটমেন্ট হয়নি। অমৃত ভারত স্টেশন উত্তরবঙ্গে এতগুলো, সেই জন্য নরেন্দ্র মোদী সরকার প্রথম থেকেই পিছিয়ে পড়া উত্তরবঙ্গ তার উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, এবং আমরা সেই কাজটি করে যাব। আজ উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, 8 জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক, উপস্থিত থাকবে বিধায়করাও। কি করতে হবে তা নিয়ে আলোচনা দুপুর 12টায় উত্তরবঙ্গে হচ্ছে এই বৈঠক হবে। না, এটা তো প্রশাসনিক বৈঠক না, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বৈঠক। প্রশাসনিক বৈঠক বলছেন কেন? প্রশাসনিক বৈঠক হলে তো সমস্ত এমপি এমএলএদের আমন্ত্রণ পাওয়া উচিত ছিল, আমি তো কোনো আমন্ত্রণ পত্র পাইনি। বা আমাদের যারা বিধায়ক, এখানে 3 জন বিধায়ক আছে এই জেলায়, আমাদের উত্তরবঙ্গে 30-এর বেশি বিধায়ক আছে, তো তারা তো কোনো আমন্ত্রণ পত্র পাননি। সংখ্যাগরিষ্ঠ বিধায়ক বিজেপির এই উত্তরবঙ্গে, আপনি তাদেরকে বাদ দিয়ে উত্তরবঙ্গের উন্নয়ন করে দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ভাবেন কি খলিফা নাকি? কলকাতার রাস্তায় শ্রোতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ, লেনিন সহনীর কাছে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত চিটাগড়ের বাসিন্দা যুবককে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। কলকাতা তো এবং পশ্চিমবঙ্গ তো আগামী দিনে রেপের ক্যাপিটাল হয়ে যাচ্ছে এই দেশের মধ্যে। যে বিপুল পরিমাণ রেপ আমরা দিনের পর দিন দেখতে পাচ্ছি বা রেপের চেষ্টা দেখতে পাচ্ছি, তাও তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এফআইআর করবেন না, এফআইআর ধামাচাপা দিয়ে করতে বলেছেন, মানে তদন্ত করে আগে দেখতে তারপরে এফআইআর করতে। নিয়ম যে যদিও উল্টো, যে আগেই আপনাকে মহিলা কোনো অবজেকশন দিলে এফআইআর করতে হবে এবং তারপরে তার তদন্ত করতে হবে। কলকাতার আকাশে পরপর ড্রোন, সোমবার রাতে 4টি ড্রোনের হদিশ মিলেছে। কলকাতার বিভিন্ন জায়গায় অ্যালার্ট রয়েছে পুলিশ প্রশাসন থেকে, সেনাবাহিনী। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, গুরুত্ব সহকারে দেখা উচিত। আর আমি তো আগেই বলেছিলাম, প্রত্যেকটি জেলা থেকে পাকিস্তানের পক্ষে পোস্ট করার জন্য বিভিন্ন লোক অ্যারেস্ট হচ্ছে। আমি বলেছিলাম তো আগে, যখন বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়নি সেই সময়, শুরু হয়নি সেই সময়, যে প্রচুর পাকিস্তানি আছে যারা পাসপোর্টে পাকিস্তানি নয়, মনের মধ্যে পাকিস্তানি আছে। তো সেই পাকিস্তানির সংখ্যা দিন দিন বাড়ছে পশ্চিমবঙ্গে। তো স্বাভাবিকভাবে দ্রোণ উড়বে, আর কি উড়বে? পুষ্পক বিমান তো আর উঠবে না। সাঁতরাগাছিতে বিগত কয়েকদিন ধরে একটা রিনোভেশনের কাজ চলছে, রিকনস্ট্রাকশনের কাজ চলছে। ট্রেনের একটা বড় সমস্যা হচ্ছে, যাত্রীর একটা চলছে, মানে অসুবিধায় পড়ছেন যাত্রীরা, দূরপাল্লার ট্রেন বেরিয়ে হচ্ছে। এটা নিয়ে কিছু দেখুন, যখন ট্রেনের এই ধরনের রিপেয়ারিং এর কাজ হয়, স্বাভাবিকভাবে যাত্রীদের তো অসুবিধা হয়, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু অসুবিধা না করে করারও কোনো পদ্ধতি আজ অবধি পৃথিবীতে আবিষ্কার হয়নি। তো রেলকে তো কাজও করতে হবে, এটা সাময়িক অসুবিধা হবে, তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। যদি অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত যদি কোথাও জায়গায় দেরি হয়, সেক্ষেত্রে আমি বলবো যে আমাদেরকে জানাতে, আমরা মাননীয় রেলমন্ত্রীকে বিষয়টি অবগত করাবো যে অনেক সময় অফিসারদের গাফিলতি থাকে, তাদের জন্য দেরি হয়। সেরকম কোনো ঘটনা ঘটলে পরে আমাদেরকে জানাবেন। আমাদের স্থানীয় বিজেপির যারা এমএলএ এমপি, না হলে লোকাল কেউ আছে নেতা, তাকে জানান,
আমি মাননীয় রেলমন্ত্রীর সাথে কথা বলবো। চাকরি হারাদের অবস্থান উত্তরবঙ্গের বালুরঘাট হিলি রেল লাইন দেখতে, তো আপনার সঙ্গে কিছু কথা হয়েছে? না, জিএম কনস্ট্রাকশনকে তার মতো কাজ করতে দিন না, এখানে আমাদের হস্তক্ষেপ করার প্রয়োজন নেই, তিনি তার মতো কাজ করবেন, প্রয়োজনে আমার সাথে কথা বলবেন, যদি প্রয়োজন হয় তবেই, নচেত আমরা সরকারি কাজে হস্তক্ষেপ করি না, আমরা তৃণমূল কংগ্রেস নই, সরকার সরকারের মতো কাজ করবে, আমরা আমাদের মতো কাজ করব। চাকরি হারাদের অবস্থান আন্দোলনের 15 দিন, রোদে পুড়ে জলে ভিজে অবস্থান। আজ বিধাননগর নর্থ থানায় শিক্ষক শিক্ষকদের তলব করা হয়েছে। গতকাল শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীকে মেল করেছিল চাকরি হারারা। এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন করে দিই, চাকরিহারাদের উপর লাঠিচার্জের ঘটনায় 2 জন শিক্ষক হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তার শুনানিও রয়েছে উল্টো দিকে। দেখুন, শিক্ষকদের উপর যে বর্বরচিত আক্রমণ হয়েছে সেটা আন্দোলনকে বন্ধ করার জন্য বা স্তব্ধ করার জন্য তৃণমূল কংগ্রেস করিয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। থানায় তলব করেছে এবং তার সাথে সাথে থানায় এই যে বারবার টিচারদেরকে ডাকা হচ্ছে, এটা একে তো আঘাত দেয়া, ক্ষত দেয়া, এবং তারপরে তার উপরে লঙ্কা এবং লবণ ছিটিয়ে দেওয়ার মতো কাজ তৃণমূল কংগ্রেসের সরকার তথা প্রশাসন করছে। ধর্মঘটে অনড় বাস মালিক সংগঠন। 22, 23, 24 বাস ধর্মঘটের ডাক, পুলিশের সঙ্গে ভিডিও কনফারেন্স গড়ল না ভরত। পুলিশের বিরুদ্ধে জুলুমের অভিযোগে বাস ধর্মঘটের ডাক। আজ বেলা 12টায় লালবাজারে মিটিং, বাস মালিকদের মিটিংয়ে সিপি মনোজ বর্মা থাকার কথা। দেখুন, সরকারের দায়িত্ব এটা রিজলভ করা, বাস মালিকরা কি চাইছে, তাদের দাবির যৌক্তিকতা আছে কিনা, সরকারকে দেখতে হবে। সরকার পেট্রোল ডিজেলের দাম কমাবে না, অন্যান্য রাজ্যে পেট্রোলে 5 টাকা, ডিজেলে মোটামুটি 10 টাকা করে ভর্তুকি দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে, বিজেপি শাসিত সমস্ত রাজ্যে, এমনকি বেশ কিছু কংগ্রেস শাসিত রাজ্যেও দেওয়া হয়। মোদীজি যখন আহ্বান জানিয়েছিলেন রাজ্যের যে ট্যাক্স ভ্যাট সেখান থেকে কমানোর জন্য, আমাদের মুখ্যমন্ত্রী শোনেননি। আবার উনি বলবেন যে আমি ভাড়াও বাড়াতে দেবো না, এটা তো হতে পারে না। হয় আপনি ডিজেলের 10 লিটার প্রতি 10 টাকা করে দিন, ভর্তুকি দিন। মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদ যেখানে 71 সালে হিন্দুদেরকে পালাতে হয়েছিল, এই মুর্শিদাবাদে ইমামরা ভাতা পাচ্ছে, আবার এই মুর্শিদাবাদে অবৈধভাবে বাংলাদেশি ছাত্ররা এসে আবার মাদ্রাসাতে থাকছে। এই রিপোর্ট তারপরে মুর্শিদাবাদ নিয়ে কি তাহলে চিন্তার বিষয় হয়ে যাচ্ছে? দেখুন, মুর্শিদাবাদ এবং মালদা, আমার মনে হচ্ছে এটাকে এই দুটোকে নিয়ে বিশেষ কোনো প্ল্যান চলছে, এবং সেটা আন্তর্জাতিক প্ল্যানও হতে পারে। এই বিষয়ে সচেষ্ট হওয়া উচিত, কিন্তু যতদিন না পর্যন্ত পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদী অর্থাৎ ভারতপন্থী সরকার গঠন না হবে ততদিন পর্যন্ত এই সমস্যা থাকবে। এর আগে কমিউনিস্টরা ছিলেন, তারা চাইনাপন্থী ছিলেন, আমাদের এরপরে তৃণমূল কংগ্রেসের সরকার এসেছে, তারা কি পন্থী আপনারাই আমার থেকে ভালো জানেন। ভারতপন্থী তো নয়, এটুকু বলা যায়। কখনো তাদেরকে বাংলাদেশপন্থী মনে হয়, কখনো পাকিস্তানপন্থীও মনে হয়, মুর্শিদাবাদে গেলে পাকিস্তানপন্থী মনে হয়। তো সেই পন্থী সরকার থাকলে পরে স্বাভাবিকভাবে মুর্শিদাবাদ সেরকম পাকিস্তান মোডে চলবে। কলকাতায় আবার বেআইনি অস্ত্র পাওয়া গেছে এবং বহরমপুর ও মুঙ্গের থেকে অস্ত্র কারবারিরা ধরা পড়েছে, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী বহুদিন আগে বলেছিলেন, 2-3 বছর হয়ে গেল, যে সমস্ত কিছু উদ্ধার করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার কি করছে পুলিশ আমরা কিছুই বুঝতে পারছি না। ধন্যবাদ। তোমরা পাড়ার কোশ্চেন, পাড়ার কুকুর মারা গেছে সুকান্ত মজুমদার বলবে, এরকম অবস্থা।